আগামীকাল রাত 10টায় চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডে 6 জন চিকিৎসক সফরসঙ্গী হচ্ছেন। তার চিকিৎসক জানান, অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। অনেক ঝড়ঝঞ্ঝার পর আরও কার্যকর চিকিৎসার জন্য কাল রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই যাত্রায় তার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামেলা রহমান। বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা যাত্রা নিয়ে সোমবার সকালে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা, ওনার যে কেয়ার গিভার, ওনারা থাকবেন। ঢাকা থেকে দোহা, তারপর দোহা হয়ে লন্ডনে যাবেন বেগম জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS-এর অধীনই একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অবস্থা বিবেচনা করে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারির তালিকায় রয়েছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের সাথে যারাই জড়িত থাকুক অপরাধের বিচার হবে। আমাদের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে, তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের নয়, ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র। 3 মাসের মধ্যে বিডিআর হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। বলেন, ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ সময় সঠিক বিচার না পাওয়ার অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশিত হোক সত্য ঘটনা, বিচার হোক দোষীদের। তবে 7 জনের কমিশনের মধ্যে 1 জনের বিষয়ে আপত্তি তোলা হয়, তবে নিরপেক্ষভাবে কাজ করার কথা জানান জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান। সাদা পোশাকে ডিবির পরিচয়ে কাউকে তুলে নেওয়া যাবে না, এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আর একটিও আয়নাঘর থাকবে না কোনো ভাতের হোটেল। দুপুরের রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন উপদেষ্টা। এর আগে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না।
রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এবং চাকরিচ্যুত ৩২১ জন ক্যাডেট এসআই এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়, এমন দাবি করেছেন ৪০তম ব্যাচের এসআইরা। তাই নিজেদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা। সোমবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সাথে বৈঠক করে এ দাবি জানান। বৈঠকে স্বরাষ্ট্র সচিব তাদেরকে চাকরি পুনর্বহালের বিষয়ে আশ্বস্ত করেছে। পরে চাকরিচ্যুত এসআইরা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেন। আগামী ৯ জানুয়ারি তাদের পাসিং আউট এর সময় ছিল, এই সময় আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে চাকরিতে সব সুযোগ সুবিধা সহ পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেন তারা। এ সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান তাদেরকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে। আমাদেরকে পুনর্বহাল করতে হবে, চলমান প্রশিক্ষণে যোগদানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ব্যস্ততার কারণে বা ওনার মিটিং ছিল, তার জন্য দেখা করতে পারে নাই। আজকে তার জন্য আমরা আজকে এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি। 12 মাসের জায়গায় 14 মাস ট্রেনিং করার পরে একটা খোড়া অজুহাত দেখায় যে আমরা হইচই করেছি মাঠে। এই হইচই অজুহাত দিয়ে আমাদেরকে 14 মাস ট্রেনিং করার পরে শেষ সময় এসে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। চলতি অর্থ বছরে প্রথম 3 মাসে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1.81%। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল 6.04%। ব্যবসায়ীরা ও বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলন আর সরকার পতনের মধ্যেও জিডিপির ইতিবাচক প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে পারলে আবারও প্রত্যাশিত হারে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে মত তাদের। এদিকে ডিসেম্বরে খানিকটা কমেছে মূল্যস্ফীতিও। চলতি অর্থবছরের জুলাই থেকে নানা আন্দোলন আর সংঘাতে উত্তাল ছিল দেশ। আগস্টে সরকার পতন আর নতুন সরকার দায়িত্ব নেয়ার পর নানা সংকটের মধ্যেই কেটেছে অর্থবছরের প্রথম প্রান্তিক। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বরের সংকটের মধ্যেও দেশের সম্পদ বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 1.81%। এই ফিসক্যাল ইয়ারের জিডিপি কিন্তু 4%-এর আশেপাশে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারাও সেই ধরনের প্রজেকশন করছে। তার সাথে সামঞ্জস্যপূর্ণই মনে হচ্ছে এটা। পার্টিকুলারলি ক্যাপিটাল মেশিনারিজ এবং র মেটেরিয়ালস ইম্পোর্ট, সেই জায়গাটায় এখনো অনেক ধরনের কড়াকড়ি আছে এবং সব মিলিয়ে জিডিপি গ্রোথে সেটা এফেক্ট। এ সময় কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে 0.16%, শিল্পে 2.13% আর সেবা খাতের প্রবৃদ্ধি 1.5%। ব্যবসায়ীরা বলছেন সংকটের মধ্যেও প্রবৃদ্ধি ইতিবাচক থাকা আশাব্যঞ্জক। বিনিয়োগ যদি কম হয় তাহলে উৎপাদন কম হবে। উৎপাদন যখনই কম হবে এটা সরাসরি আপনার জিডিপিতে যে এর ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যে অবস্থার মধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমরা অতিক্রম করেছি, সেই সময়ের মধ্যে যদি আমাদের প্রবৃদ্ধি থাকে এটা কিন্তু পজিটিভ। এদিকে গেল ডিসেম্বরে কিছুটা কমেছে মূল্যস্ফীতিও। সাধারণ মূল্যস্ফীতি নভেম্বরের তুলনায় 1.02% কমে ডিসেম্বরে হয়েছে 10.89%। একই সময়ে 2.89% কমে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 12.92%। ডিসেম্বরে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি ছিল 10.84%, যার তুলনায় গ্রামে সাধারণ মূল্যস্ফীতি খানিকটা বেশি, 11.09%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।